কৃষ্ণ করুণা সিন্ধু দীনে বন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত সুপুত্র দাসরঘ্ন নহি জ্ঞানম সসিদ্ধান ধন্যবাদ শাস্ত্রী দিদিকে। আজকের এই অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ স্যারকে আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন আজকে আরিফ ব্রিগেড স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বই বিতরণ এবং পুরস্কার বিতরণ প্রসঙ্গ নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি সাহেব, অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল মালিক শেখ। উপস্থিত আছেন উক্ত প্রতিষ্ঠানের ভূমিদাতা, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ও শ্রদ্ধাভাজন আমার শ্রদ্ধেয় কাকা মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত আছেন উক্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ। আর উপস্থিত আছেন উক্ত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সহায়ী সদস্য মোহাম্মদ ফজলুল হক, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আর উপস্থিত আছেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আমার শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ আরিফুল ইসলাম। আর উপস্থিত আছেন উক্ত প্রতিষ্ঠানের আমার সহকারী শিক্ষক বৃন্দ, সামনে আমার অভিভাবক বৃন্দ ও তাদের ছোট ছোট কোমলমতি শিশু শিক্ষার্থী, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে আরিফ ব্রিগেড স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান, বই বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে অনেক খুশি হয়েছি। বছর শুরুতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের আশাকাঙ্ক্ষী অনেক অভিভাবক এখানে উপস্থিত হয়েছে। একমাত্র উদ্দেশ্য, অনেক অভিভাবক চিন্তা ভাবনা করে আসছেন যে আমার ছেলে গত একটা বছর পড়াশোনা করেছে, সেই পড়াশোনার উপর ভিত্তি করে যে বার্ষিক পরীক্ষাটা অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যেটা পরীক্ষা শেষ করেছি, সে ফলাফল প্রকাশের ভিত্তিতে আমাদের অনেক অভিভাবক আশাকাঙ্ক্ষী যে আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। ছোট ছোট ছেলেপেলে যখন আপনারা স্কুলে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, ভর্তি করানোর পরে যদি আপনারা অভিভাবক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষকের কাছ থেকে প্রকাশিত কোনো অভিবাদন বা অনেক ভালো জানে, ভালো পড়ে, জ্ঞানী ছেলে, শ্রুতিমধুর ছেলে, ভদ্র ছেলে, পড়াশোনা অনেক ভালো করে, রেজাল্টও ভালো করে, এগুলো যখন কোনো শিক্ষকের মুখে থেকে কোনো অভিভাবক শোনে, অবশ্যই সেই অভিভাবকের মনে অনেক আনন্দ লাগে।
আনন্দ লাগে এই বলতে যে আমার ছেলে হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু করার আশঙ্কা রাখে। সেই প্রেক্ষিতে যেহেতু আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে আপনারা এসেছেন শুধুমাত্র একটা উদ্দেশ্য করে যে আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করবে, এবং পুরস্কার পাওয়ার আশঙ্কা থাকবে। অনেকের অভিভাবকের মনে অনেক চিন্তা ধারণা আছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যখন স্কুল প্রতিষ্ঠানে আপনাদের ছেলে সন্তানকে ভর্তি করাবেন, পরিবার সহ চিন্তা ভাবনা করলেন যে আশেপাশে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটা। অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করেছে যে আসলে আমাদের সুতাহাটি বাজার মাল্টিপল প্লেসে একটা মাত্র প্রতিষ্ঠানই আছে যেটা ইউটিউব, গুগল, জিমেল, হোয়াটসঅ্যাপ অর্থাৎ মিডিয়া পর্যায়ে যেখানে দেখবেন সেখানে আলোড়ন সৃষ্টি আছে। আপনারা সার্চ করে দেখতে পারেন। হয়তো আমি মনে করি আপনারা চারদিক চিন্তা ভাবনা করে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলেপেলেদেরকে ভর্তি করাইছেন। শুধু স্কুল ভালো হলেই চলবে না, ভালো মনে করলে হবে না, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমি আমার ছেলেকে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করাইছি। ভর্তি করালেই একটা অভিভাবকের মানে যার যে সম্বোধন তাড়াতাড়ি সময় নাই চলে যাবো, মনে হয় যে ঘরের মধ্যে ঢোকার আগে, অথচ আমরা ফোন দিয়েও নিয়ে আসতে পারি না কিছু সময়। আমি আপনার যতগুলো অভিভাবক উপস্থিত আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান চালানো যে কতটা কষ্টকর সেটা যারা পরিচালক আছে বা অর্থনীতি চালায় তারা জানে। এখন অবধি পর্যন্ত কিন্তু 24 সালের বাকি রয়েছে, 24 সালের বকেয়া কিন্তু রয়েছে। আমি কিন্তু পরীক্ষার সময় যদি 6 মাস 7 মাস ছাত্র আছে বেতন বাকি আছে, এখন সর্বশেষ 2টা পরীক্ষার আগে আমাদের শিক্ষকরা বসে সিদ্ধান্ত নিয়ে ওদের বলা হলো যে তোমরা বেতন বা এগুলো দিয়ে অভিভাবক নিয়ে আসো বা পরীক্ষা দাও। তখন তারা কি করলো জানেন? হ্যাঁ, কয় টাকা পাবে কি সমস্যা, মানে তাদের গরমে থাকা যায় না। আমার এমনও কিছু কিছু ছাত্র আছে যাদেরকে আমি কিস্তির সারের মধ্যে তাদের বাড়ি পর্যন্ত টাকা তুলতে হয়। তাহলে এবার যদি হয় আপনার একটু সচেতনতা না হলে সমস্যা। আমি খুবই কষ্ট হয় যে এই ধরনের প্রতিষ্ঠান চালাতে অর্থনৈতিক, কারণ আপনার টাকা আমাকে 10 জন টাকা দেন, সেই টাকা তুলে আমি একক ব্যক্তি কিন্তু আমার ব্যয় করতে হয়, আপনার কিন্তু একজন দেই। প্রতিষ্ঠানের ভাড়া, বিদ্যুৎ বিল, শিক্ষক মন্ডলী, অন্যান্য আনুষঙ্গিক খরচ, মানে একটা জিনিস খরচ প্রত্যেকটা জায়গায় আছে। তো আপনারা একটু বেতনটা দিবেন। আর বইয়ের টাকা আমি বলছি, যদি কোনো ব্যক্তি বইয়ের টাকা না দেন আমি তাদেরকে বই দিতে পারবো না। এটা যদি আমাকে ভুল বোঝেন তাহলে আমার কিছু করার নাই, কারণ আমি মানে ধার করে ঋণ করে বা কিস্তি তুলে যেটাই বই না কেন আমি এইভাবে কিছু বই নিয়ে আসছি। নগদ 60,000 টাকার 40,000 টাকার নগদ ক্যাশ দিয়ে বই নিয়ে আসছি, কিছু টাকা বাকি রাখে তারা। আর আমি জালসুকা যারা আছেন তাদেরকে প্রতি আমি একটু আলাদাভাবে সহানুভূতি দেখাচ্ছি এবং ভালোবাসা দিচ্ছি, কারণ জালসুকা থেকে আমি সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি। আমাদের হামিদুর রানা বলে গেছেন শুরু থেকে তিনি আছেন এবং এখন আছেন, এবার যে ভালো ফলাফল সেগুলো জালসুকা থেকে। হ্যাঁ, আপনাদের গড়ে একটা স্কুল আছে, সরকারি স্কুল আছে, সেখান থেকে আপনারা গোড় থেকে আজকে আমার এখানে আসতেছেন এত দূরে, অবশ্যই তার আছে। তো সেই দিক থেকে নামাজ পড়বি ভাই, তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে জালসুকা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। তো স্কুল আছে সেখান থেকে আসতেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং নতুন করে আর একটা স্কুল হয়েছে গড়ে, হ্যাঁ নিকটে একটা আবার কেজি স্কুল। তবে এই জিনিসটা সম্পর্কে একটু বলে রাখি আপনাদের, আপনার সরকারি স্কুল আর কেজি স্কুল যেখানে হোক সেখানে তাদের মধ্যে পার্থক্য থাকে। কেজি এবং সরকারি দুটো এক জিনিস নয়। আমরা যে জিনিসগুলো শিখাবো সেই জিনিসগুলো সরকারি স্কুল শিখাবে না, কারণ সরকারি স্কুলের বাধ্যবাধকতা কিছু বই থাকে, ওইটাই ওর বাইরে কিন্তু শিক্ষা দেয় না। কারণ সরকারি স্কুলের বই আমি নিয়ে আসছি, প্রথম শ্রেণীতে বই দেওয়া আছে 3টা, এই 3টা বইয়ের বাইরেও আমি কিন্তু প্রথম শ্রেণীতে আরও 5টা বই পড়াচ্ছি। এটাই হলো আলাদা পার্থক্য। পেলে নার্সারি এই দুটাকে একসাথে বলে সরকারি ভাষায় পাক প্রাথমিক। এই পাক প্রাথমিকের বই 2টা, একটা মোটা বই, সেই মোটা বইয়ের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সব কয়টা অক্ষর টক্ষর দেওয়া, আর একটা খাতা দেওয়া আছে, সেটাও আছে আমার কাছে, সেটা আমি দেব। এইটাই বই, কিন্তু আমরা ওর বাইরেও 5টা বই তাদেরকে আবার দিচ্ছি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আরবি, এবং একটা চিত্রাঙ্কন বই দেব। তো সার্বিক বিষয়গুলো নিয়ে
দেখা যায় যে কেজি আর সরকারির মধ্যে অনেকটাই পার্থক্য। তো সেখানে আমি বলবো যে আপনারা সরকারি স্কুল আর কেজি স্কুল যদি পার্থক্যটা বোঝেন, মানুষ করতে চান, যদি মনে করেন আমরা টাকা পাবো, তাহলে আপনারা ওখানে দিয়েন বাচ্চা, সমস্যা নেই। অনেকে ভুল বুঝে বাচ্চা নিয়ে যেতে যাচ্ছেন। আমাদের দুর্বলতা কোথায় সেটা আমরা দেখান, আপনারা আমাদের দুর্বলতাগুলো কোথায় সেটা আপনারা দেখাবেন যে এখানে সমস্যা। যখন আপনারা টাকা দিবেন না, 6 মাস 3 মাস 4 মাস বাকি থাকবে, আমি যদি সেটা বলি তখন রাগ হয়, স্কুলেই পড়াবো না, কয় টাকা বেতন পাই আর কি টাকা দিলাম না। কিন্তু এটা বুঝতে হবে আপনাদের যে আপনাদের এই 300 টাকা 200 টাকা 250 টাকা তুলে তুলে আমার সেটা জমায়েত করে আমাকে একটা মাসে খরচ করতে হয়। তো আমি আহ্বান জানাচ্ছি যে আমি এই বছরে অতীতে যা হয়েছে এই বছরে আমি রানিং মাসে বেতন রানিং মাসে দিবেন, বইয়ের টাকাগুলো ক্লিয়ার করবেন। বইয়ের টাকা প্রথমত ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি সম্পূর্ণ বই দেবো না, সেভাবে রাখবো। এতে যদি আপনারা মন খারাপ করেন আমার কিছু করার নাই, কারণ প্রতিষ্ঠান তো আসলে সবাই অনেক ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থভাবে ক্ষতিগ্রস্ত। এটা মনে রাখবেন। আর স্কুল ড্রেসটা আপনারা বানাবেন। আজকে যে রেজাল্টটা দেবো, রেজাল্টটা আসলে অনেক সময় দেখা যায় যে ভালো ছাত্র খারাপ করে, খারাপ ছাত্র ভালো করে। তো এটা আসলে যে কোনো রেজাল্ট না, এটা একটা প্রথম ধাপ বা স্টেপ। এটা যখন পিএইচসি পরীক্ষা দিয়ে বৃত্তি পেল কিনা শেষও আপনারা দেখবেন। জিএসসি পরীক্ষা দিবে, সামনে জিএসসি আবার চলে আসতেছে, নতুন করে জিএসসি হবে, পিএইচসি হবে এবং এইচএসসি পরীক্ষা, তখন আপনারা দেখবেন বেসিকটা কীরকম। আর অতদূর মধ্যে আপনি যাবেন কখন, তার আগে আপনার একটা আশেপাশে যে স্কুলগুলো আছে সরকারি, সেই স্কুলের সাথে আপনার বাচ্চাদের নিয়ে তুলনা করবেন যে আমার বাচ্চা কতটুকু পারে আর তারা কতটুকু পারে। অথবা একটা অপশন, সরকারি স্কুলের যে বাচ্চাগুলো পড়ে সেই বাচ্চাগুলো যে পরীক্ষা হয়েছে বার্ষিক, সেই প্রশ্নগুলো নেবেন, নিয়ে আপনার ছেলেকে দিবেন যে প্রশ্নগুলো পারে কিনা, দেখবেন সব পারে। আর আমাদের যে বার্ষিক পরীক্ষা বা প্রথম শ্রেণীর পরীক্ষা, যে পরীক্ষাগুলো হয় সেই প্রশ্নগুলো সরকারি স্কুলে সেই সব থেকে দিবেন, দেখবেন যে মানে 40% 50% পারবে, অর্ধেক পারবে, অর্ধেক পারবে না। কিন্তু আমাদের বাচ্চাগুলো, খালি আমি বলতেছি আমার না, মানে কেজি স্কুলের বাচ্চাগুলো সরকারি স্কুলে পারবে। তো যেটাই ছিলাম, জালচুকা গ্রামে একটা নতুন স্কুল হয়েছে, সেই স্কুলটা কিন্তু 3 বার ভাঙছে, 3 বার ঘুরছে। তো জালচুকা যারা আছেন, জালচুকা অনুখা পাঠান বা তাদের প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ভিতরে একটু মাথায় নেবেন। আমি 2019 সালে এই 17 ডিসেম্বর মাসে আমি আমার প্রতিষ্ঠান শুরু করার জন্য একটা মিটিং করি। এই মিটিংটাতে ছিলেন, ইনারা ছিলেন এবং জাফর ইকবাল সাহেব ছিলেন, আমার তারা শেখ, যিনি শিক্ষা অনুরাগী। সেইখান থেকে মিটিং করে প্রস্তুতি নিয়ে আমি 5 দিনের মধ্যে মাইক এবং সম্পূর্ণ কিছু পরিকল্পনা করে আমি 20 সালে অর্থাৎ ডিসেম্বর মাসের 27 ডিসেম্বর হলো আমি উদ্বোধনের জন্য একটা প্রক্রিয়া করি এবং 1 তারিখে আমি উদ্বোধন করি মালিক ভাইয়ের রুমে। শুধুমাত্র 14 জন ছাত্র নিয়ে। পরবর্তীতে আমি আস্তে আস্তে এই রুমগুলো নিয়ে উম্মর থেকে শিফট হয়ে চলে আসি। আমার এই রুমগুলো সবগুলো ছিল, ওইগুলো ছিল, মানে সরানো ছিল। আস্তে আস্তে একটা জায়গায় শিফট হয়ে গেছে এখানে। তো আমার তখন 180 জন ছাত্র শুধু কোচিংই ছিল, তখন শুধু কোচিং শাখা ছিল। তো তার পাশাপাশি আমি স্কুল শাখাও করছি। আমার এখানে কিন্তু যারা দুর্বল ছাত্র পড়াচ্ছে, কিন্তু বিকেলবেলা পড়াচ্ছে, অনেকে কিন্তু পড়তেছেন, যারা পড়তে
পরিচিত আমার ঘর থেকে শুরুটা করেছে, পরবর্তীতে স্থানান্তর হয়ে আমার একটা আজকে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য উপস্থিত সবাই উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সানজিদা রানী, সহকারী শিক্ষিকা, সজিব আহমেদ জয়, সহকারী শিক্ষক। সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল মালিক শেখকে। আমি আজকের অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফকে তেলাওয়াত করবেন চতুর্থ শ্রেণীর ছাত্র রোমান আহমেদ। মানুষগুলো দাঁড়ায় সকাল 9টার সময় এসে, তবু যেহেতু আমরা নতুন ম্যানেজিং কমিটির লোক, সেই হিসাবে একটু ধৈর্য সহকারে আমার 2-4টা কথা বলবেন। বক্তারা বক্তব্য দিচ্ছেন, তারপর মিষ্টি খেতেছে, মিষ্টি খাওয়ার পরে আবার পুনরায় বলতেছে, কিন্তু আমার কিন্তু সেই সুযোগ নেই। আর সাধারণত সভাপতি দেশ তার বসে আসেই থাকে, তখন আর মানুষ থাকে না, শোনার মতন ধৈর্য থাকে না। যাই হোক, সুধাহাটি বাজার আর ক্রিকেটের স্কুল কিন্তু আয়োজিত আজকের বার্ষিক ফলাফল, বই বিতরণ এবং অন্য অন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা উপস্থিত আছেন প্রতিষ্ঠানের পরিচালক এম আরিফুল ইসলাম ছোট ভাই, আরও উপস্থিত আছেন আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দু, মহিলা সহ শিক্ষক শিক্ষিকা এই স্কুলের সামনে উপবিষ্ট অভিভাবকদ্বয় এবং উপস্থিত শিশুরা, সবাইকে আমার নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। আসলে আমাকে হয়তো অনেকেই চেনেন, হয়তো 2-1জন চেনেন না। একটা কথা শুনতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটা শুরু হয়েছে 2020 সালে, সেটা আমি পূর্বেও বলে গেছি, এখনও বলছি। আসলে আমার ঘর থেকেই শুরুটা হয়। তো যদিও আমরা তেমন উচ্চ শিক্ষিত নয়, তবু শিক্ষার প্রতি আমাদের অনেক টান আছে। তাই সেই শুরুটা আমার ঘর থেকে শুরু হয়েছিল। তারপরে যখন ছাত্রছাত্রী বেশি হয়ে গেল, 20 সাল থেকে সফলতার সাথে এই প্রতিষ্ঠান আরিফ সহ সকল শিক্ষক শিক্ষিকারা এতদূর নিয়ে এসেছে। আমরা যদিও ওইভাবে সম্পৃক্ত ছিলাম না, তারপরে দূর থেকে হলে দেখেছি আমাদের এই ছোটো ভাই, আমাদের এই প্রতিষ্ঠান, আমরা চেষ্টা করছি ফলো করার। আমি সহ আমার এই কাকা, আমি অনুকা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম, 1 নম্বর সদস্য। সেখানে 33টা সহ গ্রাম সহ 48 গ্রামের ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম 1 নম্বর সদস্য। ম্যানেজিং কমিটির মধ্যে আমার কাকাও ছিল, উনি সর্বোত্তম আসলে সব কিছু দায়িত্বে ছিলেন, আমরা ছোট ছিলাম। তাই এখানে ওনারাও উপদেষ্টা, ওনাদেরকে ধন্যবাদ, কষ্ট করে ধৈর্য ধরে এখনো বসে আছেন। আমি একটা কথা বলতে চাই, আপনারা হয়তো ভাবতে পারেন যে ম্যানেজিং কমিটির আসলে কি প্রয়োজন। আপনারা শিক্ষক আর ছাত্র আর অভিভাবক থাকলেই হয়। আসলে দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানই ম্যানেজিং কমিটির প্রয়োজন আছে। সেটা একটা ম্যানেজিং কমিটির প্রয়োজন আছে এই জন্যে, সেটা হলো তার সর্বদিক দেখতে হয়। আপনি দেখবেন আপনার শিক্ষকের সাথে শিক্ষক আপনার ছেলে মেয়েকে কীভাবে পড়াশোনা করাচ্ছে, সেটা হয়তো বুঝে নেবেন, তার কাছে ভুল হলেও বলবেন, শুদ্ধ হলেও তাকেও বলবেন। আর আমরা কিন্তু উভয়কে বলব, আমরা শিক্ষক ছাত্র অভিভাবক সবাইকে বলার এখতিয়ার ম্যানেজিং কমিটি রাখে এবং আমাদের কাছে জবাবদিহিতা থাকে। একজন শিক্ষক শিক্ষিকা, এই বাচ্চারা চুপ থাকো,
একজন শিক্ষক শিক্ষিকা আপনাদের ছেলে মেয়েকে কীভাবে পড়াশোনা করাইতেছে, আপনারা অভিভাবকরা ঠিকমতো মনিটরিং করতেছেন কিনা, আপনারা ঠিকমতো তাদের সাথে যোগাযোগ করতেছেন কিনা। পূর্বের বক্তাগুলো বলে গেছে, বেশ কিছু বিষয়বস্তু বলে গেছে, এগুলি সর্বদিকে আমরা মনিটরিং করব। আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, আমাদের জানাতে হবে। আমাদের এখানে শিক্ষক দ্বারা যদি আপনারা কষ্ট পান বা আদার্স যে সমস্যাগুলো, কোনো রকমের সমস্যা থাকলে আমাদেরকে অবগত করবে। আমি আমার সদস্য সহ আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান সলভ করার। পাশাপাশি শিক্ষকদের আমি বলবো, শিক্ষক শিক্ষিকাদের যে আপনাদের এখানে যারা ছেলে মেয়ে দিয়েছে, আসলে আমরা আজ থেকে 10 বছর আগে মধ্যে এই পরিবেশটা পাইনি। এখন আমরা লক্ষ্য করে দেখি একটা ছেলে মেয়েকে নিয়ে অভিভাবক সবাই এখানে আপনাদের পাঠদান শেষে তারা আসতেছে, শুরুতে যাইতেছে শেষে, তার কিন্তু সংসার ফেলে একটা ছেলে বা একটা মেয়ের পিছিয়ে সময় দিতেছে, অনেক আশা ভরসা নিয়ে আপনাদের মাথায় আসতেছে। তাই অভিভাবকদের সম্মান করবেন এবং তার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে সেটা আপনারা পাঠদানের মধ্য দিয়ে তাদের আপনাদের এই জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে যেখানে যা ওনারা যা আসে এই সার্থকতা পায়, আশার সার্থকতা পায়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি অভিভাবকদের বলবো, দেখেন একটা কথা বারবারই আসতেছে, আসলে এটা বেসরকারি একটা প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান। এনারা মোটামুটি 6 জন শিক্ষক আছে, কম্পিউটার আছে, আদার্স বহুত পরিশ্রম হয় এদেরও তো একটা সংসার আছে। আপনারা এখান থেকে যা দিবেন সম্মান হিসাবে যতটুকু দিবেন, এটা কিন্তু পর্যাপ্ত না। একটা মাস্টার্স কমপ্লিট একটা ছেলে এখানে সহ বেশ শিক্ষিত, এদের কিন্তু আসলে 2000 3000 এই 1500 বেতনে, তো ওনারাও আসলে বেতনকে উদ্দেশ্য করে এই প্রতিষ্ঠান চালায় তা কিন্তু না। যারা এই প্রতিষ্ঠানগুলি চালায় তারা নিজের ভেবের কাছ থেকে বসে থাকা আসছে, বেকার ঘাটো ভালো এরকম মন মানসিকতা নিয়ে যে আমার দ্বারাই একজন শিক্ষক ভালো একটা ছাত্র সে ভালো পড়াশোনা করুক, আমার দ্বারা সে বড় হোক, প্রত্যেক শিক্ষকেরই কামনা থাকে উচ্চ লেভেলে চলে যায়, আমার এক ছাত্র বিশেষ ক্যাডার হোক, এই আশা আকাঙ্ক্ষা থাকে ওনাদের। পাশাপাশি আমাদের কমিটি, ম্যানেজিং কমিটির শিক্ষকদের প্রতি আপনারা আমাদের যারা সম্মানিত করেছেন, এখানে আমাকে সভাপতি সহ উপদেষ্টা এবং অভিভাবক সদস্য, তাদেরকে আপনারা আপনাদের মনোনীত হিসেবে আমাদেরকে আসলে